হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিসি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি কি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু মিক্সড গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। তো তোমরা সবাই জানো আমি রাত্রে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। সেটা কিন্তু একটা হতে পারে, দুইটা হতে পারে, অথবা তিনটা হতে পারে। তো অবশ্যই ভালো করে দেখবে। তো প্রথম প্রশ্ন আজকের, যে অর্থনীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সবার আগে এটা শিখবে যে এটা একটা গ্রিক ভাষা। যে অর্থনীতি শব্দটা না, এটা একটা গ্রিক ভাষা, এটা মনে রাখবে। ঠিক আছে, যে একটা গ্রিক ভাষা থেকে এসেছে, যার নাম হলো কি ওইকোনোমিয়া। কি, এই যে গ্রিক শব্দ ওইকোনোমিয়া থেকে এসেছে। তার ঐক্য শব্দ অর্থ হলো গৃহস্থলী, আর নমো শব্দ অর্থ হলো কি ব্যবস্থাপনা। ঠিক আছে, অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ ব্যবসার অধ্যয়ন। কার উক্তি? এই উক্তিটি করেছেন মার্শাল। তো তিনি এই কথাটাও সঙ্গে সঙ্গে বলেছেন যে তিনি যে এখানে সংজ্ঞাটি আলোচনা করেছেন যে অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের একটা সাধারণ ব্যবসার অধ্যয়ন, এটা কিন্তু একটা কল্যাণ ভিত্তিক সংজ্ঞার অংশ তার। ঠিক আছে, আসতেই পারে এরকম কোশ্চেন। তো ক্ষুদ্র অর্থনীতি কিসের অধ্যয়ন করে? ব্যক্তিগত একক অধ্যয়ন, মানে অধ্যয়ন করে এটা। ঠিক আছে, ব্যক্তিগত একক যে অর্থনৈতিক কার্যকলাপ আছে সেটাই অধ্যয়ন করে। তো এই যে মাইক্রো ইকোনমিক্স মূলত ব্যক্তিগত পরিবার, ফার্ম বা ব্যক্তির মতো ক্ষুদ্র অর্থনৈতিক এককের আচরণ ও তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। বৃহৎ অর্থনীতির অন্তর্গত কোনটি? জাতীয় আয়। জাতীয় আয় হলো একটা কি বৃহৎ অর্থনীতির অন্তর্গত। তো বৃহৎ অর্থনীতি সামগ্রিক অর্থনীতি নিয়ে কাজ করে, যার মধ্যে জাতীয় আয়, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি অন্তর্গত। তো বৃহৎ অর্থনীতির যে অন্তর্গত বিষয়গুলি সেগুলি কি? জাতীয় আয়, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। ক্ষুদ্র অর্থনীতির জনককে? মার্শাল। তো ক্ষুদ্র অর্থনীতির জনককে আমরা এখানে কি শিখলাম? মার্শাল। তো আলফ্রেড মার্শালকে কিন্তু আবার ক্ষুদ্র অর্থনীতির জনকও বলা হয়। মানুষকে সম্পদ বলা হয় কেন? কারণ মানুষের জ্ঞান, দক্ষতা, উৎপাদন ক্ষমতা তাকে একটি মূল্যবান সম্পদ করে তোলে। ঠিক আছে, তো মানব সম্পদ কি? মানুষের যোগ্যতা, দক্ষতা ও জ্ঞান, এইসব এবং ক্ষমতাকে বোঝায়, যা অর্থনৈতিক উন্নয়নে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, মানব সম্পদের উন্নয়নের প্রধান উপাদান কোনটি? এটা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা বৃদ্ধি সবই কিন্তু মানব সম্পদের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য। কি কি? শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা বৃদ্ধি। ভোক্তার আচরণ তথ্য মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে? ভোগ নিয়ে। ভোক্তার আচরণ তথ্য ব্যাখ্যা করে যে কিভাবে ভোক্তারা তাদের সীমিত আয়ের মাধ্যমে বিভিন্ন পণ্য ও পরিষেবা ভোগ করে তাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেয়। তো এখানে যে ভোক্তার আচরণ তথ্য আছে সেটা ব্যাখ্যা করে যে একটা ভোক্তা মানে আমি, তুমি, ঠিক আছে, বা আপনি, যে কিভাবে আপনাদের যে একটা আয় আছে ওই আয়ের মধ্যে বিভিন্ন পণ্য ও পরিষেবা ভোগ করার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেয়। তো একটা মানুষ যদি সারা মাসে 10,000 টাকা ইনকাম করে, তাহলে সে চিন্তা ভাবনা করবে যে কিভাবে সে 10,000 টাকা দিয়ে তার সংসারটা চলবে। ঠিক আছে, উপযোগ বলতে কি বোঝা হয়? পণ্য থেকে প্রাপ্তি বা প্রাপ্ত সন্তুষ্টি। তো ধরো আমার কাছে এখন একখানি জায়গা আছে যেখানে আমি শুধুমাত্র ধান চাষ করি। তো ধান চাষ করার পর ওই একখানি জায়গা থেকে যেটুকু পরিমাণ ধান আসবে সেগুলোকে আমি ভালো করে ঝাড়াই মারাই করে কি করি? চালে পরিণত করি। ঠিক আছে, চালটা বেচে যে পরিমাণ অর্থ আমি পাবো সেটাতে আমি সন্তুষ্ট থাকি। তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উপযোগ। ঠিক আছে, মানে পণ্য থেকে প্রাপ্ত সন্তুষ্টি, যাকে আমরা ইংরেজিতে বলবো কি ইউটিলিটি। কি বলবো? ইউটিলিটি বলবো। খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝো? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে যে সবার জন্য পর্যাপ্ত গুণগত মানসম্পন্ন এবং স্থায়ীভাবে খাদ্যের প্রাপ্যতা রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল কয়টি স্তম্ভ? 3টি স্তম্ভ। একটা হলো প্রাপ্যতা, একটা প্রাপ্তির যোগ্যতা, আর একটা ব্যবহার। কি কি? প্রাপ্যতা, প্রাপ্তির যোগ্যতা, আর একটা ব্যবহার। এই যে প্রাপ্যতা, এটাকে আমরা বলতে পারি অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, তারপর প্রাপ্তির যোগ্যতা বা প্রবেশাধিকার। ঠিক আছে, প্রাপ্তির যোগ্যতা বা আরেকটার নাম কি? প্রবেশাধিকার, বা এর নাম হলো অ্যাক্সেস। আর ব্যবহারকে কি বলা হয়? ইউটিলাইজেশন। ঠিক আছে, কি বলে? ইউটিলাইজেশন। ভারতের খাদ্য নিরাপত্তা আইন, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কবে প্রণীত হয়? 2013 সালে কিন্তু ভারতের মধ্যে খাদ্য নিরাপত্তা আইন সেটা
কি হয়, প্রণীত হয়। ঠিক আছে, তো ভারতে তখন লেখা আছে যে অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় আয় ও জীবনমানের উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি? একটাই পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রবৃদ্ধির আয় বৃদ্ধি এবং উন্নয়ন আয় ও জীবন মান উভয়ই। ঠিক আছে, কি উভয়ই। তো দারিদ্র বলতে কি বুঝো? ন্যূনতম চাহিদা পূরণে অক্ষমতা। দারিদ্রের প্রধান দুটি কারণ কি? একটা হলো পরম ও আপেক্ষিক। ঠিক আছে, একটা পরম, একটা কি আপেক্ষিক। এই দুইটা কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দারিদ্রের জন্য। কি পরম, একটা হলো আপেক্ষিক। তো অ্যাবসোলুট প্রপার্টি বলতে কি বুঝো? ন্যূনতম জীবন ধারণের চাহিদা পূরণে অক্ষমতা। কর্মসংস্থান বলতে কি বুঝো? শ্রমিকের উৎপাদনমুখী কাজে নিযুক্ত হওয়া। বেকারত্ব বলতে কি বুঝো? কর্মক্ষম ব্যক্তি কর্মহীন থাকা। অর্থের প্রধান কাজ কি? বিনিময়ের মাধ্যম। অর্থের কার্যাবলীর মধ্যে কোনটি নেই? উৎপাদনের মাধ্যম, সেটি অর্থের কার্যাবলীর মধ্যে নেই। কাগজে অর্থের উদাহরণ দাও। সেটা হলো কি? নোট। বাজেট বলতে কি বুঝো? সরকারের বার্ষিক আয় ব্যয়ের পরিকল্পনা। ভারতের সংবিধান অনুযায়ী বাজেট উপস্থাপন করা হয় অর্থমন্ত্রী। ঠিক আছে, মানে এটা বাজেট কে উপস্থাপন করেন? অর্থমন্ত্রী। ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন। ঠিক আছে, ভারতের অর্থনীতি কোন ধরনের? এটা হলো মিশ্র অর্থনীতি। ঠিক আছে, কি মিশ্র অর্থনীতি। ভারতের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি? কৃষি নির্ভরতা। ভারতের জিডিপিতে সর্বাধিক অবদান রাখে কোন খাতে? পরিষেবা খাতে। ঠিক আছে, ভারতের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে প্রধান কোনটি? প্রধান হলো দারিদ্র। ভারতের বেকারত্ব প্রধানত কোন ধরনের? কাঠামোগত। মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো? দামের অস্বাভাবিক বৃদ্ধি। স্বাধীনোত্তর ভারতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভারতের প্রথম পরিকল্পনা কমিশনে চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল কি নেহেরু। জওহরলাল নেহেরু। থিঙ্ক গ্লোবাল, অ্যাক্ট লোকাল স্লোগানটি মূলত কোন প্রক্রিয়ার সাথে যুক্ত? বিশ্বায়নের সাথে যুক্ত। তো রাষ্ট্রবিজ্ঞানের জনককে? রাষ্ট্রবিজ্ঞান জনক হলেন এরিস্টটল। স্টেট ইজ নেসেসারি ইভিল উক্তিটি কার? উক্তিটি লকের। জেনারেল উইল কি ধারণা দেন? কে ধারণা দেন? এটা হলো রুশো। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই পেশ করা যায়, রাজ্যসভায় নয়। ঠিক আছে, লোকসভার মেয়াদ মাত্র 5 বছর। রাজ্যসভা একটি স্থায়ী সভা। রাজ্যসভা যেহেতু এটা স্থায়ী কক্ষ, তাহলে এটাকে সহজে ভাঙ্গা যায় না। তো রাষ্ট্রপতি কাকে পকেট ভেটু করতে পারেন? সাধারণ বিলকে। রাষ্ট্রপতি সাধারণ বিলের ক্ষেত্রে পকেট ভেটু ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ফাদার অফ গ্রিন রেভুলেশন ইন ইন্ডিয়া? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের নির্বাচন কমিশনের কোন অনুচ্ছেদে বর্ণিত? এটা 324-এর এতে আছে। ঠিক আছে, তো পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে স্বীকৃত পেয়েছে? সেটা হলো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাংবিধানিক স্বীকৃতি পায়। এটি 1992 সালে পাশ হয় এবং এর মাধ্যমে স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেওয়া হয়। আইহুল প্রশস্তি কোন রাজার রাজ্য জয় সম্পর্কে জানা যায়? আইহুল থেকে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশরী সম্পর্কে জানা যায়। কোন গ্রন্থ থেকে বুদ্ধের পূর্বজীবন পরিচয় পাওয়া যায়? জাতক থেকে। ঠিক আছে, জাতক গ্রন্থ থেকে বুদ্ধের পূর্বজীবনের কাহিনী ও পরিচয় পাওয়া যায়। এই কাহিনীগুলি বৌদ্ধ ধর্মের নীতি ও আদর্শ প্রচারে সহায়ক। বুদ্ধদেবের পত্নীর নাম কি? গোপা বা যশোদারা। তো বুদ্ধদেবের পত্নীর নাম ছিল গোপা বা যশোধরা। তাদের পুত্রের নাম ছিল কি? রাহুল। জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিল কয়জন? 24 জন। ঠিক আছে, মহাজন পদ সম্পর্কে কোন জৈন ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভগবতী সূত্র থেকে। পৌরাণিক তালিকা অনুসারে মগধের দ্বিতীয় রাজবংশ কোনটি? হর্ষঙ্ক বংশ। কবে অশোকের রাজ্যাভিষেক হয়? 1969 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো অশোকের রাজ্যাভিষেক হয়েছিল 299
মিস্টেক হয়েছে যে অশোকের রাজ্য অভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে, যদিও তিনি 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন আরোহণ করেন, কিন্তু তার 4 বছর গৃহযুদ্ধের পর তার আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়। সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে প্রাপ্ত যুগকে গ্রিসের ক্লিসের সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? স্মিথকে। সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে ঐতিহাসিক স্মিথ গুপ্ত যুগকে গ্রিসের পেরিক্লিসের সঙ্গে তুলনা করেছেন। ঠিক আছে। গান্ধারের রাজধানীর নাম কি? তক্ষশিলা। ঠিক আছে। তো পল্লব যুগের মন্দির নির্মাণে কয়টি দিক ও কি কি? 4টি দিক। এটা হলো মামল্য শৈল, মহেন্দ্র শৈল, রাজসিংহ শৈল, অপরাজিতা। ঠিক আছে। শৈল। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি 1627 থেকে 29 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ঠিক আছে। মানে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মানে এই যে মারাঠা সাম্রাজ্য যিনি তৈরি করেছিলেন তিনি হলেন শিবাজি। তিনি 1627 সালে 19 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পানিপথের কাবুল বাগ সৌধ কে নির্মাণ করেন? বাবর। কে করেন? নির্মাণ বাবর করেন। পানিপথের প্রথম যুদ্ধ জয়ের স্মারক হিসেবে মুঘল সম্রাট বাবর এই কাবুল বাগ মসজিদ ও সৌধ নির্মাণ করেছিল। ঠিক আছে। কোন মুঘল সম্রাট রাজকীয় ফরমান জারি করেছেন? ফারুক শিয়ার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন? সুরাটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1612 খ্রিস্টাব্দে সুরাটে তাদের প্রথম বাণিজ্য কুঠি বা ফ্যাক্টরি স্থাপন করার অনুমতি পায়। সিরাজ উদ্দৌলা কখন বাংলাদেশের সিংহাসনে বসেন? 15 এপ্রিল 1756 খ্রিস্টাব্দে। সিরাজ উদ্দৌলা 1756 সালে 15 এপ্রিল বাংলার সিংহাসনে বসেন। তো পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 1777 খ্রিস্টাব্দে চালু করেন। ঠিক আছে। কে? ওয়ারেন হেস্টিং। মনে রাখবে, পাঁচশালা বস্তু কে লাগছে? পাঁচশালা বন্দোবস্ত এটা চালু করছে ওয়ারেন হেস্টিং। ওকে। তো আজকে এখানে অনেকগুলা প্রশ্ন দিয়ে দিলাম। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। পরবর্তীতে আমরা আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো যেগুলো আমরা এখনও পড়িনি। তো এখানে আমরা শুধুমাত্র কয়টা পেজ পড়েছি? এখানে আমরা মতো পড়েছি এখানে কয়েকটা পেজ, সামান্য কয়েকটা পেজ পড়েছি। হ্যাঁ, 8 নম্বর পেজ পড়েছি। কালকে থেকে আমরা 9 নম্বর পেজ পড়বো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি।